হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে দেখুন ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে যে একটা যুদ্ধ এখানে শুরু হয়ে গিয়েছিল, সেটার থেকে কিন্তু অনেক বড় নিউজ এখানে বের হয়ে আসছে। এখানে আবার নতুন করে চায়নাও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের গতকালকেও বলেছিলাম যে এরকমটাও এখানে হতে পারে যে এই যুদ্ধের মধ্যে ইউএস আর ভেনেজুয়েলার মাঝখানে এখানে চায়না কিংবা অন্যান্য আরও দেশ, যেগুলো বড় বড় দেশ আছে, সেগুলো যদি এখানে জড়িয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এর বিশাল বড় এখানে ইম্প্যাক্ট এখানে পড়তে পারে। তো সেটার কি আপডেট এখানে বের হয়ে আসছে সেটাও দেখে নেব আজকের এই ভিডিওতে। এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেটাও জেনে নেব। আর ডোনাল্ড ট্রাম্প এখানে কি বলছে, সে নতুন করে কী কী স্টেটমেন্ট দিচ্ছে, যার উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে যে এই জিনিস কনফ্লিক্টটা এখানে কোন দিকে এখানে যাবে। ঠিক আছে, আর তার সাথে এখানে বাইন্যান্সের সিইও সিজেড এখানে নতুন করে মার্কেটকে নিয়ে কী বললো, এই সমস্ত নিউজ আপডেট আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 25 চলছে। গতকালকে এখানে 29 ছিল, আজকে এখানে 25। গতকালকে ট্রাই করছিল মার্কেট এখানে ফিয়ারের মধ্যে চলে এসেছিল, আর একটু হলেই এখানে আপনার নর্মাল এখানে হয়ে যেত মার্কেট। তো আজকে এখানে আবারও যদিও বা এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে মার্কেট আছে, কিন্তু মার্কেট এখানে ট্রাই করছে ধীরে ধীরে নর্মালের দিকে এখানে যাওয়ার। আর এখানে বিটকয়েনের চার্টে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে একটা ভালো জিনিস এখানে হচ্ছে, যেটা অনেক দিন থেকে এখানে হয়নি। সেই একটা লেভেলকে বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছে। এখন বিটকয়েনের কাছে আরও দুটো বড় বড় লেভেল আছে। এই দুটো লেভেলকে যদি বিটকয়েন ব্রেক করতে পারে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এই বছরের এই কোয়ার্টারের মধ্যেই মোটামুটি একটা বুল সিজন এখানে আসবে। আর কোন দুটো লেভেলকে বিটকয়েনকে অবশ্যই ব্রেক করতে লাগবে সেটাও আমরা জেনে নেবো, বিটকয়েনের চার্টে ওখানে আমরা দেখে নেব। আর না হলে কিন্তু এখনও পর্যন্ত, হ্যাঁ মার্কেট যদিও বা এখানে একটু একটু পাম্প হচ্ছে, তারপরেও আমি কিন্তু এখনও পর্যন্ত বিয়ারিশ এখানে আছি, যতক্ষণ না বিটকয়েন ওই দুটো লেভেলকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। তো সেটাও আমরা পরবর্তীতে এখানে দেখে নিচ্ছি। এবার যেহেতু বিটকয়েন এখানে পাম্প হচ্ছে, এর ফলে কিন্তু কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পাচ্ছি। 10%, 20% পর্যন্ত কিছু কিছু অল্ট কয়েন পাম্প হচ্ছে। এর একটাই কারণ, বিটকয়েন এখানে ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে 2 দিন থেকে। আর তার সাথে সাথে বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু ধীরে ধীরে একটু করে নিচের দিকে এখানে নামছে। ঠিক আছে, এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত বিটকয়েনের মধ্যে ওপরের দিকে যদি আমরা দেখি, $92,000 আশেপাশে মোটামুটি কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর নিচের দিকে $90,400 মধ্যে কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর একটা বড় ধরনের লিকুইডিটি $89,500 মধ্যে এখানে তৈরি হচ্ছে। এবার যেহেতু বিটকয়েন $91,400 মধ্যে আছে, আর যেহেতু এখানে বিটকয়েনের নেক্সট লিকুইডিটি ওপরের দিকেই পাশাপাশি এখানে হচ্ছে $92,200 আশেপাশে, তো সেজন্য ওপরের দিকে যাওয়ারই এখানে চান্স আছে। যদি আমি লিকুইডিটি হিটম্যাপের কথা ধরি, তাহলে দেখুন লিকুইডিটি হিটম্যাপ এটাকে আপনি একটা টেকনিক্যাল একটা টুলের মতো করে ইউজ করতে পারেন এটা। ঠিক আছে, আপনি এটাকে যে কোনো একটা ইন্ডিকেটার ধরে নিতে পারেন লিকুইডেশনের হিটম্যাপটাকে। তার মানে এটা না যে 100% মার্কেট এখানে উপরের দিকে লিকুইডিটি থাকলে যে 100% মার্কেট উপরের দিকেই যাবে, নিচের দিকে লিকুইডিটি বেশি থাকলে যে 100% মার্কেট নিচের দিকেই নামবে, এরকমটা কিন্তু না। এটাকে জাস্ট আপনি একটা টুল মনে করে এটাকে ইউজ করতে পারেন। তার সাথে অন্যান্য জিনিসও আমাদেরকে মেলাতে লাগবে, টেকনিক্যাল অ্যানালিসিসও এখানে দেখতে লাগবে, আর ফান্ডামেন্টাল ব্যাপারটাও এখানে দেখতে লাগবে। তাহলে আমরা ফাইনাল একটা ধরতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে না যাবে। তো আপাতত লিকুইডিটি হিটম্যাপ দেখে আমি যেটা বুঝতে পারছি, মার্কেট 92,200 পর্যন্ত যাওয়ারই হাইলি এখানে চান্স এখানে আছে। এবার যদি আমরা এখানে চলে আসি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেলের মধ্যে, এখানে দেখুন জানুয়ারি মাসের মধ্যে অলরেডি বেশি দিন তো এখানে হয়নি, শুধুমাত্র আজকে নিয়ে 4 দিনই এখানে হলো। 4 দিনে 4% এখানে আপের মধ্যে এখানে আছে, কিন্তু 4%, 5%, 10% নিয়ে আমাদের তেমন কোনো এখানে মাথা ব্যথা নেই। এগুলো এই ছোটোখাটো মুভ কিন্তু বিটকয়েনকে মার্কেটের সেন্টিমেন্টকে এখানে চেঞ্জ করতে পারবে না। সেজন্য প্রয়োজন একটা ভালো পরিমাণে একটা পাম্প। ঠিক আছে, 20% পাম্প, 30% পাম্প, এরকম একটা হিউজ পরিমাণে একটা পাম্পের প্রয়োজন আছে বিটকয়েনের মধ্যে, যাতে এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যায়। এবার যদি আমরা দেখি বিটকয়েন তো পাম্প হচ্ছিলই, তার পাশাপাশি এখানে বাইন্যান্সের যে সিইও আছে সিজেড, সে নতুন করে অনেকদিন পরে একটা টুইট এখানে করলো, ক্রিপ্টো মার্কেট ইজ টাইনি, দ্য টেকনোলজি পোটেন্সিয়াল ইজ হিউজ, অল আনরিয়ালাইজ, জাস্ট দ্য বিগিনিং। এখানে মানে ইনডাইরেক্টলি এটাই এখানে বলছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে এখনও পর্যন্ত অনেক ছোট মার্কেট, এটার মধ্যে পোটেন্সিয়াল আছে এই মার্কেট আরও অনেক এখানে বড় হওয়ার। ঠিক আছে, যেমন আমরা বলি না যে কোনো একটা কোম্পানির স্টক, মানে কোম্পানি যদি এখনও মানে গ্রাউন্ড লেভেলে থাকে, কোনো কোম্পানি যদি ছোটোখাটো কোম্পানি থাকে,
তাহলে সেই স্টকটাকে আমরা বলি এই কোম্পানিটা অনেক বড় জায়গাতে এখানে যেতে পারে, এটার চান্স এখানে আছে। চান্স বলতে কি, চান্স বলতে কোনো কিছু থাকে না, মানে এই পোটেনশিয়াল আছে এই কোম্পানিটার অনেক বড় কোম্পানি হয়ে যাওয়ার ভবিষ্যতে। তো ঠিক এটাই এখানে বলতে চাইছে যে অন্যান্য মার্কেটের সাথে তুলনা করলে, ফরেক্স মার্কেট, স্টক মার্কেটের সাথে তুলনা করলে ক্রিপ্টো মার্কেট কিন্তু এখনও পর্যন্ত অনেক ছোট মার্কেট আছে। তো যার ফলে এর মধ্যে ভবিষ্যতের প্রফিট হওয়ার চান্সও এখানে অনেক বেশি থাকবে, এটাই এখানে সিজেট বলতে চেয়েছে। তো যার ফলে এটাও একটা কিন্তু মার্কেটের মধ্যে পুশ করেছে, মার্কেটের মধ্যে একটুখানি পজিটিভিটির আবারও এখানে তৈরি করেছে, যার ফলে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে দেখি যে ইউএস যে ভেনেজুয়েলার উপরে স্ট্রাইক এখানে করলো, আর গতকালকে যেরকমটা এখানে হয়েছে, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে তাকে এখানে অ্যারেস্ট করে ফেলেছে, সেটা নিউজ আপনাদের আমি গতকালকেই এখানে দিয়েছিলাম আমাদের ভিডিওর মধ্যে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমরা ইনস্ট্যান্টলি সব নিউজ আপডেট শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন, আমি অত কিছু এখানে জিও পলিটিক্সের উপরে এখানে যাচ্ছি না, ইউএস কেন ভেনেজুয়েলার উপরে স্ট্রাইক এখানে করেছে না করেছে, এগুলো জিও পলিটিক্সের ইস্যু। এগুলো নিয়ে যারা এখানে আপনার আপডেট দেয়, এটা মানে তাদেরই এখানে ঠিক হবে এগুলো আপডেট দেওয়া। আমি ছোটো করে এখানে শুধুমাত্র এখানে বলছি, দেখুন এখানে ভেনেজুয়েলার উপরে যে স্ট্রাইক এখানে করেছে শুধুমাত্র ড্রাগসের কারণেই কিন্তু ভেনেজুয়েলার উপরে এখানে স্ট্রাইক এখানে করেনি। যদি আমরা ইউএসের হিস্ট্রি এখানে দেখি, ইউএসের স্বভাবই এরকম, যেসব ছোটো ছোটো দেশ আছে যেখানে অয়েল রিজার্ভ বেশি আছে, সেই সব দেশের উপরে এখানে অ্যাটাক করে তাদেরকে এখানে কন্ট্রোলে নিয়ে নেওয়া, কিংবা তাদের দেশের মধ্যে নিজের কোনো নিজের গভর্নমেন্টকে এখানে ইনডাইরেক্টলিভাবে নিজের গভর্নমেন্টকে এস্টাবলিশ করা, এটা ইউএস হামেশাই এখানে করে থাকে। এর আগেও হিস্ট্রিতে অনেকবার ইউএস এটা করে ফেলেছে। তো যেহেতু ভেনেজুয়েলার উপরে কিন্তু অয়েলের হিউজ পরিমাণে আপনার অয়েল ভেনেজুয়েলার মধ্যে এখানে পাওয়া যায়, যার ফলে কিন্তু এটাও একটা কারণ হতে পারে ভেনেজুয়েলার মধ্যে অ্যাটাক করার। প্লাস তাদের প্রেসিডেন্টকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়েছে, হয়তো ইতিমধ্যে ইউএসের মধ্যে তাকে নিয়েও আসা এখানে হয়েছে। তো ভবিষ্যতে এখানে কী হবে দেখুন, এটা কেউ জানে না। কিন্তু এই আপনার কনফ্লিক্টের মধ্যে কিন্তু এখানে আপনার চায়না যে আছে, চায়না কিন্তু এখানে ইনডাইরেক্টলি একটা ওয়ার্নিং এখানে দিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় না এই বিষয়টা খুব একটা বেশি দূর পর্যন্ত গড়াবে, কারণ এখানে এর আগেও ইউএস এখানে অনেক কিছু এরকম করেছে, চায়না শুধুমাত্র ওয়ার্নিং দিয়েছে, রাশিয়াও ওয়ার্নিং দিয়েছে, ঠিক আছে, মানে সেরকম কোনো কিছু বড় ধরনের কনফ্লিক্ট এখানে কিন্তু হয়নি। তো যার ফলে এটাই আমরা আশা করব যাতে বড় ধরনের কোনো কিছু এখানে না হয়। এবার চায়না আবার কিন্তু দেখুন, এখানে যদি আবার চায়না তাইওয়ানের উপরে এখানে অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু বিষয়টা অনেক দূর পর্যন্ত চলে যাবে। যেমন ইউএস তার শক্তির জন্য, যেহেতু তার শক্তি এখানে বেশি আছে, ভেনেজুয়েলার অপোজিটে যদি আমরা দেখি ইউএসের শক্তি বেশি, তো যার ফলে ভেনেজুয়েলার উপরে সে অ্যাটাক করে দিয়েছে। এবার ঠিক তেমনই চায়নারও কিন্তু শক্তি বেশি, যার ফলে কিন্তু চায়নাও তাইওয়ানের উপরে অ্যাটাক করে দিতে পারে। এবার চায়না যদি তাইওয়ানের উপরে অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু বিষয়টা অনেক দূর পর্যন্ত এখানে গড়িয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে খুবই একটা খারাপ সিচুয়েশন এখানে হওয়ার সম্ভাবনা এখানে থাকবে। তো যদিও বা এরকমটা হওয়ার চান্স এখানে খুবই কম আছে, আর এগুলো যত এখানে কম হবে ততই ভালো, সব কিছুর জন্যই এখানে ভালো, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের ডমিনেন্স আমরা এখানে দেখি, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এখানে নামছে, যার ফলে অল্ট কয়েনের মধ্যেও ভালো পরিমাণে পাম্প এখানে হচ্ছে। আর অল্ট কয়েন সব থেকে বেশি কখন ফাটবে এখানে জানেন? যখন এখানে বিটকয়েনের ডমিনেন্স 58%-এর নিচের মধ্যে আসবে, তখন দেখবেন অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে যখনই কোনো যুদ্ধের খবর টবর আসে তখন তো বিটকয়েনের ডাউন হয়, তাহলে এবার কেন ডাউন হলো না? দেখুন, বিটকয়েনের যে টেকনোলজি, বিটকয়েনটাকে নিয়ে আসা এখানে হয়েছে কেন? সাতোশি নাকামোটো যে বিটকয়েনকে এখানে আপনার বানিয়েছে, সে যেই হোক না কেন, আমরা তাকে সাতোশি নাকামোটো নামেই এখানে চিনি। তো সাতোশি নাকামোটো যে বিটকয়েনকে এখানে বানিয়েছে, বিটকয়েনকে কিন্তু ডিজিটাল গোল্ড হিসেবে এখানে বানিয়েছে বিটকয়েনকে। আপনাকে এক লাইনে সহজ কথা এখানে বলি, দেখুন, পৃথিবীতে যত বেশি যুদ্ধ লাগবে, যত বেশি এটা মানে নেগেটিভ জিনিস এখানে হবে, যুদ্ধ মহামারী এটা ওটা যত বেশি হবে, তত বেশি গোল্ডের দাম বাড়বে। কেন গোল্ডের দাম বাড়ে? এখানে অনেক কিছু ব্যাপার, তো অত কিছু তো আমি এখানে যাচ্ছি না। ঠিক তেমনই পৃথিবীতে যত নেগেটিভ কিছু যদি এখানে হয়, তাহলে গোল্ডের দাম এখানে বাড়বে যুদ্ধ লাগলে। ঠিক তেমনই এখানে বিটকয়েনেরও কিন্তু দাম বাড়াটা প্রয়োজন ছিল, উচিত, মানে অ্যাকচুয়ালি বিটকয়েনের দাম বাড়াটা এখানে প্রয়োজন ছিল। যখনই এখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ হয়েছে, তখন আমরা দেখেছি বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে ডাউন হওয়ার, ঠিক আছে। কিন্তু বিটকয়েনের উচিত ছিল পাম্প হওয়ার, কারণ বিটকয়েনের টেকনোলজিটা মানে প্রায় অনেকটা এখানে গোল্ডের মতো, সেজন্য বিটকয়েনকে ডিজিটাল গোল্ড এখানে বলা হয়। কিন্তু যেহেতু বিটকয়েন একদমই নতুন স্টেজে এখানে আছে, গোল্ডের কাছে তো হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, তাই না? কিন্তু বিটকয়েন তো শুধুমাত্র এই কয়েক বছরই হলো এখানে আপনার মার্কেটে এখানে আসার। তো যার ফলে বিটকয়েন এটা প্রয়োজন মার্কেট পাম্প হওয়ার যে কোনো যুদ্ধের সময়, কিন্তু বিটকয়েন তারপরেও সেই জিনিসটাকে ধরে রাখতে পারে না, কারণ একদমই নতুন একটা প্রজেক্ট, এর উপরে নানান ধরনের ম্যানিপুলেশন করে, এক্সচেঞ্জ আছে, ইউএস আছে, যখন তখন ম্যানিপুলেশন করে। তো যার ফলে পাম্প হওয়ার
হওয়ার কথা, তারপরেও কিন্তু এর আগে অনেকবার এখানে পাম্প হয়নি। কিন্তু এইবার এখানে দেখুন যুদ্ধ এখানে আর একটা এটা কিন্তু অনেক বড় একটা বার, একটা দেশের মধ্যে ইনভেট করে তাদের প্রেসিডেন্টকে নিয়ে আসা, কিন্তু এটাও বিশাল বড় একটা বার দুই দেশের মধ্যে। এরপরেও কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে এখানে আমরা পাম্প এখানে দেখতে পাচ্ছি। তো আমার এটা মানে বলতেই হচ্ছে যে হয়তো ইউএসের এখন মনে হয়নি, ইউএস কিংবা আপনার এক্সচেঞ্জ যে আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে না যে এখন মার্কেটে ম্যানিপুলেশন এখানে করি, সেজন্য হয়তো এখানে ডাউন এখানে হচ্ছে না। এবার দেখবেন আরেকটা জিনিস এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে। আপনাদের আমি ভিডিওর শুরুতে বললাম না যে বিটকয়েনের মধ্যে একটা যে বড় রেঞ্জ ছিল সেটাকে বিটকয়েন ব্রেক করে দিয়েছে, সেটা হচ্ছে $90,000। এখানে দেখুন $90,000 মধ্যে কতবার বিটকয়েন এখানে রিজেকশন এখানে নিয়েছে। সেই আপনার ডিসেম্বরের শুরু থেকে শুরু করে একদম এই পর্যন্ত অনেকবার $90,000 এটাকে বিটকয়েন ট্রাই করেছে ব্রেক করার, ব্রেক করতে পারেনি। তো ফাইনালি বিটকয়েন $90,000কে এখানে ব্রেক করলো গতকালকে। ব্রেক করার পরে 4 ঘন্টার দুইটা ক্যান্ডেল এখানে ক্লোজ করেও দিয়েছে, এবং এটা কিন্তু খুবই ভালো, অনেক বড় পজিটিভ একটা ইন্ডিকেশন। এবার তারপরে নেক্সট এখানে বিটকয়েনের জন্য আরেকটা যেটা বড় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে $94,000। তারপরে যেটা আরও বড় রেজিস্ট্যান্স $100,000 মানে $1,00,000, সেটা হচ্ছে আমাদের ফাইনাল টার্গেট। ওটার উপরে যদি বিটকয়েন এখানে ডেইলি ক্যান্ডেল ফ্যান্ডেল ক্লোজ করতে পারে তাহলে এখানে অল্ট সিজন আসতে খুব একটা বেশি সময় এখানে লাগবে না। কিন্তু তার আগে পর্যন্ত আমি এখানে মার্কেটে এখনও পর্যন্ত আমি এখানে বিয়ারিশ আছি। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে 74K এই জোনটাকে কিন্তু এখনও পর্যন্ত আমি ডিনাই করতে পারছি না। এখনও পর্যন্ত কিন্তু এখানে চান্স আছে বিটকয়েনের 74K পর্যন্ত এখানে চলে আসার। কারণ যারা মার্কেটের বড় বড় প্লেয়ার আছে না, তা আপনি ইমাজিন করতে পারবেন না ইউএস এখানে কী করতে পারে। তারা তাদের স্বার্থে এখানে একটা দেশের উপরে এখানে ইনভেস্ট করে ফেলতে পারে, তাহলে এটা তো আপনার মানে বিটকয়েন, ইউএস যদি চায় যে বিটকয়েনের উপরে আরও বেশি রিজার্ভ এখানে ইনক্রিজ করতে, তাহলে সে চাইবে এর বিটকয়েনকে যত কম দামে পারুক তত কম দামে এখানে বাই করতে। আর সেজন্য সে যে কোনো কিছু এখানে করতে পারে। এমনও এখানে হতে পারে যে সবাই এখানে বুলিশ হয়ে গেল, সবাই বললো যে না অল্ট সিজন চলে আসলো 94K পর্যন্ত এখানে টেস্ট করলো, উপরে গেল না। উপরে গেলে তো মার্কেটের সেন্টিমেন্টই এখানে চেঞ্জ হয়ে যাবে। 94K উপরে গেলে মার্কেটের সেন্টিমেন্ট অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বা 94K উপরে 4 ঘন্টার ক্যান্ডেল কয়েকটা ক্লোজ করলে, ডেলি ক্যান্ডেল ক্লোজ করলে তারপরে কিন্তু খুবই টাফ হয়ে যাবে মার্কেটকে সেখান থেকে আবারও 74K-তে নামানোর। তো মার্কেট যদি 74K আসার হয় তাহলে আমার যতদূর ধারণা 94K এটার আগেই মার্কেট 74K চলে আসবে, যদি 74K আসার এখানে হয়, ইউএস যদি চায় সেখানে আনতে। এবার এখানে দেখুন যখনই সবাই এখানে বুলিশ হয়ে যাবে যে অল সিজন চলে এসেছে, দেখা গেলো 94K থেকে বিশাল বড় একটা ডাউন হলো। আর এই ডাউনের রিজন কি দেওয়া হলো? ডাউনের রিজন দেওয়া হলো যে ইউএস ভেনেজুয়েলার উপরে অ্যাটাক করেছে। আমি এটাই আপনাদেরকে বলতে চাইছিলাম। ঠিক আছে, আপনাদের আমি বারবার অনেক দিন থেকে বলে আসছি যে যারা মার্কেট মেকার আছে তাদের শুধু প্রয়োজন একটা অজুহাতের, তাদের শুধু প্রয়োজন একটা যে কোনো একটা নিউজের, যার উপরে ডিপেন্ড করে মানে যার কাঁধে বন্দুক রেখে গুলিটা এখানে চালাতে পারবে। এবার সেই কাজটা এখানে হতে পারে ইউএস ভেনেজুয়েলার যে কনফ্লিক্ট হচ্ছে এটা। তো সেজন্য কিন্তু খুবই কেয়ারফুলি এখানে মার্কেট পাম্প হচ্ছে বলে কিন্তু আমার মানে একটুও কিন্তু আমি এখানে পজিটিভ না, উপরন্তু আমি এখানে বেশি আরও নেগেটিভ হয়ে গেছি। যখন এখানে দেখলাম ইউএস ভেনেজুয়েলার সাথে এখানে কনফ্লিক্ট এখানে হয়ে গেল এত বড়, তারপরেও এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছে, এই মার্কেটের সিচুয়েশনেও, মার্কেটের এই সেন্টিমেন্টেও আমি কিন্তু পজিটিভ না হয়ে কিন্তু আরও বেশি আমি এখানে নেগেটিভ এখানে হয়ে গেছি। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়, আর মার্কেটে কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসে সেগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আর কালকে এখানে ইউএসের স্টক মার্কেট ওপেন হবে। এবার স্টক মার্কেটকে তো তারা আর ম্যানিপুলেশন করতে পারবে না, ওই ছোটোখাটো স্টেটমেন্টে স্টক মার্কেট ম্যানিপুলেশন এখানে হয় না, ফরেক্স মার্কেট ম্যানিপুলেশন হয় না। তো হাইলি চান্স থাকবে কালকের স্টক মার্কেট, ইউএসের স্টক মার্কেটও একটুখানি নেগেটিভ দিকেই যাওয়ার এখানে হাইলি চান্স থাকবে। কারণ স্টক মার্কেট খুবই সেন্সিটিভ মার্কেট, যখনই একটু এইসব জিনিস এখানে হয়ে থাকে সবাই এখানে ট্রাই করে এখানে সেল করার। তো দেখা যাক কালকে ইউএসের মার্কেট কীভাবে এখানে ওপেন হয়, আর মার্কেটে কখন কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।